কেউ কি আছেন? ওয়েলকাম। এখন রাত 12টা। শুনবেন অমীমাংসিত ভূতের গল্প, ভয়ানক কিন্তু সত্যি। আজ আমার জীবনে ঘটে যাওয়া কলিজা হিম করা একটা সত্যি ঘটনা বলবো আপনাদেরকে। তখন ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা শেষ। নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সবারই লম্বা ছুটি ছিল তখন। এক বয়সী মামাতো খালাতো ভাইদের সাথে অনেক কিছু করার প্ল্যান ছিল আমাদের। ঘুড়ি উড়ানো, নানের খোয়ারের মুরগি, গাছের ডাব চুরি, পিকনিক করা, সব করা শেষ। এবার বোরিং লাগা শুরু হয়েছিল। কিছুটা দূরে একটা জমিদার বাড়ি ছিল, পরিত্যক্ত। কেউই থাকতো না সেখানে। জমিদার বাড়ির সামনে একটা বিশাল দিঘি ছিল। আমার মামাতো ভাই সজল, কাজল, খালাতো ভাই মানিক আর আমি মিলে ঠিক করলাম সাঁতার কাটবো, মাছ ধরবো সেখানে। সজলের একটা পোষা কুকুর ছিল, আমরা বাঘা ডাকতাম। গায়ে গতরে বাঘের মতোই বিশাল ছিল। এলাকার মানুষ বাঘারে সমীহ করে চলত। ওরেও সাথে নিলাম। জি ভাবা সেই কাজ। সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে সেই জমিদার বাড়ির দিঘিতে গেলাম। সারাদিন হই হুল্লোড় মজা করলাম। দিঘির পাড়ে বসে খেয়াল করলাম ছোট্ট একটা ঘাসের মাঠ। সেই মাঠ পেরিয়ে একটা বাগান, ঘন বাগান। অবাক ব্যাপার হলো এত বড় বড় ঘাস, কিন্তু কোনো গরু ছাগল নেই সেখানে, যেটা স্বাভাবিক সব ঘাসের মাঠেই থাকার কথা। এর বেশি আর ভাবলাম না। মানিক বলল, চল ওই বাগানে ঢুকি, কয়েকটা ডাব পেড়ে খাই, খিদে লেগেছে। আমিও এক কথাতেই রাজি। কিন্তু কাজল কেমন যেন ভয় নিয়ে বলল, এই বাগানে কেউ যায় না, ভূতের বাগান। আমি বললাম, ধুর বেটা, ওইসব গুজব। কেউ যেন নারকেল ডাব চুরি করতে না পারে এই জন্য বলা। সজল বলল, আব্বা শুনলে খুব পেটাবে রে, আমরা যাব না, চল বাড়ি ফিরে যাই। আমি বললাম, আরে আমরা আছি তো, যাবো আর আসবো, ভূত যদি আসেই আমাদের বাগা আছে তো। তবুও দুই ভাই রাজি হচ্ছিল না। আমার আর মানিকের টিটকারি শুনে অবশেষে রাজি হলো। মাঠ পেরিয়ে বাগানে ঢুকলাম। ঢুকতেই সবাই অবাক, এত এত বিশাল বিশাল গাছ, উপরে আকাশ দেখাই যাচ্ছিল না। গাছের নিচের দিকে সব আবছা আবছা অন্ধকার, শীত শীত লাগছিল। হাতের ঘড়িতে দেখলাম সময় দুপুর 3টা বাজে, কিন্তু বাগানের পরিবেশ দেখে মনে হচ্ছে মাগরিব পার হয়ে গেছে। বাকি গাছগুলো বড় বড়, তাই সাহস করিনি। মাটি থেকে 2-3 ফিট উপরে উঠতেই কোথা থেকে যেন একটা ভয়ঙ্কর শব্দ শুরু হলো। কান্না, হাসি, চিৎকার মেশানো শব্দ। বলতে গিয়ে এখনই আমার গায়ে কাটা দিচ্ছে। উফ, কি ভয়ঙ্কর ছিল সে শব্দ। ভয়ে নেমে গেলাম গাছ থেকে। কাজল আমাদের মধ্যে সবার ছোট, সে ভয়ে কেঁদে উঠল, বলল, আমি বাড়ি যাব। মানিক বলল, আমরা আছি তো, আর বাঘা তো আছে, ভয় পাইস না, চল দেখি ওখানে কি আছে। ভয়ে ভয়ে সামনে এগোলাম। একটু সামনেই দেখি ছোট মতন একটা ভাঙা বাড়ি, ঠিক রাস্তার উপরে জমিদার বাড়ির মতো ডিজাইন, তবে এটা একদমই খসে খসে পড়া দেয়াল। দেখে মনে হয় আগুনে পোড়া বাড়ি। ভালো করে তাকিয়ে দেখি একটা ভয়ঙ্কর চেহারার বুড়ি মাথা নিচু করে বসে আছে বারান্দায়। কুচকানো চামড়া হাড্ডির সাথে লেগে আছে, শুকনো কঙ্কালের মতো, গায়ে কোনো মাংস নাই। উস্কো খুস্কো চুলগুলো হাওয়ায় উঠছে। গায়ে পোড়া একটা শাড়ি, গা থেকে চুল থেকে ছাই উড়ে উড়ে পড়ছে। বাঘা এই বুড়িকে দেখে সমানে ঘেউ ঘেউ করতে লাগলো।
ধীরে ধীরে বুড়ি মুখ তুলে ক্ষণক্ষণে গলায় বলল, তারপর ভয়ঙ্কর অট্টহাসি। আমার ভয়ে গা কাটা দিয়ে উঠল। দেখি অন্যদের অবস্থা আরো খারাপ, সবাই ভয়ে কাঁপছে। বাঘা সমানে চিৎকার দিচ্ছিল। হঠাৎ বুড়ি তার হাত থেকে এক মুঠো ছাই বাঘার দিকে ছুঁড়ে মারল। অমনি বাঘা কুই কুই করে মাটিতে শুয়ে পড়ল। বুড়ি একটানা হেসেই চলল ভয়ঙ্কর শব্দে। এবার আর কিছু দেখার ইচ্ছে হলো না। বাঘাকে টেনে উঠানোর চেষ্টা করলাম সবাই, কিন্তু এত ভারী লাগলো উঠাতেই পারছি না। চারজনে মিলে সজলের পোষা কুকুর, সে বেশি কাঁদতে লাগলো। তখন হঠাৎ বুড়ি বসা থেকে উঠে এক লাফে বড় একটা নারকেল গাছের অর্ধেকে উঠে ঝুলে থাকলো। আমরা ভয়ে সমান চিৎকার করা শুরু করলাম। এবার বুড়ি গাছ থেকে লাফ দিয়ে বাড়িটার ছাদে নামলো। সেখান থেকে এক লাফে আমাদের সামনে। কাজল বেচারা ভয়েই মাথা ঘুরে পড়ে গেল। আমরা ঘুরে দৌড় দেওয়ার শক্তিটা হারিয়ে ফেললাম। পা দুটো যেন মাটির সাথে আঠার মতো লেগেছিল। হঠাৎ বুড়ি তার বিশাল বিশাল ধারালো নখ দিয়ে খামচে ধরেই বাঘাকে নিয়ে লাফ দিয়ে বাড়িটার ছাদে উঠে গেল। তারপর বাঘাকে দুই হাত দিয়ে খাবলে খাবলে খাওয়া শুরু করলো। চারদিকে রক্ত আর রক্ত। এবার দুনিয়ার সব শক্তি জোগাড় করে পেছন ফিরে দৌড় দিলাম। সজল আগে আগে, আমি আর মানিক কাজলকে কাঁধে নিয়ে পেছন পেছন। হঠাৎ সজল দাঁড়িয়ে বলল, মনে হয় ভুল পথে যাচ্ছি। সেই মাঠ কোথায়? কই পাচ্ছি না তো, আশেপাশে তো সেই মাঠটা দেখছি না। এইদিকে পেছনে সেই বুড়ির হাসির শব্দ আসতে লাগলো। সাত পাঁচ না ভেবেই সামনে দৌড়ালাম। কিছু একটার সাথে আমার পা লেগে উষ্ঠে পড়লাম। তারপর চোখে সব অন্ধকার। চোখ খুলে যখন তাকালাম তখন দেখলাম আমি বড় মামাদের ঘরে শুয়ে আছি। উঠতে গিয়ে পারলাম না, সারা গায়ে ব্যথা, বাম পা নাড়াতে পারছিলাম না। খুব কষ্টে মাথা ঘুরিয়ে দেখলাম পায়ে প্লাস্টার ভেঙে গেছে। শুধু আমার না, আমাদের চারজনেরই হাত পা ভেঙে গেছিল। পরে একটু সুস্থ হয়ে জানলাম আমার অজ্ঞান হওয়ার পর সেদিন কি হয়েছিল। আমি পড়ার সাথে সাথে বাকিরাও পড়ে গিয়েছিল, তারাও অজ্ঞান হয়ে গিয়েছিল। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন আমরা ফিরছিলাম না, মামারা চারদিকে খুঁজে আমাদের না পেয়ে আরো লোকজন আর লাঠি সোটা নিয়ে জমিদারের বাগানে খুঁজতে গেল। আর আমাদেরকে পেল একটা কাদার ডোবার ভেতরে। গাছের জড় শেকড়ের ভেতরে দলা পেকেছিলাম চারজনেই। শুধু আমাদের চারজনকেই পেয়েছে, সজলের কুকুরটাকে কোথাও পাইনি। আমরা উদ্ধার হওয়ার 2 দিন পর থেকেই গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। সবার খোয়ারের হাঁস মুরগি, গোয়ালের গরু ছাগল সন্ধ্যায় ঘরে ফিরলেও ভোরে আর বের হয় না, গায়েব হয়ে যায়। গ্রামের সবাই তখন আতঙ্কে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিল। সন্ধ্যার পর বাইরে আর কেউই থাকে না ভয়ে। এভাবে 4-5 দিন পর নানি আমার বড় মামাকে কাছে ডেকে বললেন, কাল জুমা, ফকির মিসকিন খাওয়া খোকা, কাউরে বসতে নিষেধ করবি না, নামদাম কিছুই জিগাইবি না, আর ইমাম সাহেবের ডাকা একটা গায়েবানা জানাজা পড়বি। আমরা সবাই অবাক হলাম। বড় মামা জিজ্ঞেস করলেন, মা
কার জানাজা? এমনিতেই নানি আস্তে আস্তে কথা বলতেন, তারপরও আরো আস্তে বললেন একদম ফিসফিস করে, জমিদারের বইয়ের। পোড়া জমিদার বাড়ি পার্ট 2। একটু সুস্থ হওয়ার পর নানিকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে পোড়া জমিদার বাড়ির কাহিনী জানেন? আমরা তো আপনাদেরকে কিছু বলিনি। নানি বললেন, জানি, তোদের বলতে হবে না। বললাম, কিভাবে জানেন? খুব জোরাজোরি করলাম। কেন মিসকিন খাওয়ালেন, কেন গায়ে বানা জানাজা পড়লেন জমিদারের বউয়ের? বলেন প্লিজ নানি, বলেন। নানি প্রথমে বলতে চায়নি, খুব জোরাজোরি করার পরে বলল, আজ থেকে প্রায় 100 বছর আগে আমার নানির বাবা, তখন ছোট ছিলেন, সলিমউদ্দিন, হাফেজ সলিমউদ্দিন, আমাদের বয়সী ছিলেন। একটা বাছুর হারিয়ে গিয়েছিল। খুঁজতে খুঁজতে জমিদারের বাগানে গেলেন। বিকট শব্দ শুনছিলেন কোত্থেকে যেন, আমরা যেমন শুনেছি সেই ধরনের শব্দ। ভয়ে ভয়ে কাছে গেলেন, গিয়ে দেখলেন পোড়া একটা জমিদার বাড়ি। সামনে একটা পোড়া মতন বুড়ি খাবলে খাবলে সলিমউদ্দিনের বাছুরটা খাচ্ছে। নানির বাবা হাফেজ ছিলেন, দ্রুত দোয়া দরুদ পড়ে গায়ে ফু দিলেন। সাহস নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমার বাছুর কেন খাচ্ছেন? ধীরে ধীরে বুড়ি উপরে তাকালো, চোখে আগুন নিয়ে জিজ্ঞেস করলো, তুই কে? আমার বাগানে কেন আসছিস? তোর এত বড় সাহস, আমার বাগানে কেন ঢুকবি তুই? তখন সলিমউদ্দিন ভয়ে ভয়ে বলল, আমার বাছুর হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজতে ঢুকেছি, আপনার কিছু নিতে আসেনি। ক্ষণক্ষণে গলায় বুড়ি বলল, আমি বেগম ফয়জুন্নেসা, এটা আমার বাগান, আমার বাগানে যা আসবে তা আমার। এই বলে বিকট স্বরে হাসতে লাগলো। সলিমউদ্দিনের তখন হুট করে মনে হলো, ফয়জুন্নেসা তো জমিদারের বইয়ের নাম ছিল, আর তাও সেটা 100 বছর আগের কাহিনী। 100 বছর আগে এই জমিদার বাড়ি বিলুপ্ত হয়ে গেছে। খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আমাকে বলবেন আপনার এই অবস্থা কেন? বাছুর খাওয়া ছেড়ে ফয়জুন্নেসার কঙ্কাল খুব করুণ চোখে তাকিয়ে ধপ করে বসে পড়ল। বলল, শুনবি তুই? আয় বলছি তোকে। খুব সুখে ছিলাম আমরা, আমি, আমার স্বামী। আমার বাবাও জমিদার ছিলেন, দূরের গায়ের জমিদার। এখানে বিয়ে হওয়ার পর দেখলাম আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, আলা ভোলা। একদিন দেখলাম জমিদারের নায়েব একটা নর্তকে নিয়ে এসেছিল জমিদারের মন ভুলানোর জন্য। খুব রেগে গিয়েছিলাম, এত বড় সাহস নায়েবের, আমার বাড়িতে নর্তকী ঢোকায়। তখনই তাকে বাড়ি থেকে বের করে দিলাম। এই বাগানের ভেতরের বাড়িটা আমাদের দুজনের গড়া। প্রায় আমরা আসতাম, ভালো লাগতো এখানে থাকতে, নিরিবিলি ছিমছাম বাড়িটা। একদিন আমি এখানে আছি, জমিদার কি একটা কাজে গেল,
আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আগুন, চারপাশে আগুন। ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও! দরজা খোলার চেষ্টা করলাম। কিন্তু দরজা বাইরে থেকে আটকানো। আগুন আর আগুন। জানলা দিয়ে দেখলাম যে নায়েবকে আমি চাকরি থেকে বাদ দিলাম, সে আর ওই নর্তকী উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। দুজনের হাতে মশাল। আগুনটা তারাই লাগিয়েছে। কেউ শুনেনি আমরা চিৎকার। আমার শখের এই বাড়িটা পুড়ে গেল, সেই সাথে আমিও। চোখ মেলে যখন দেখলাম পোড়া বাড়িতে আমি আছি, ঠিক আমি না, আমার আত্মা আর আমার পোড়া শরীর। উঠেই মনে হলো আমার স্বামীর কোনো ক্ষতি হয়নি তো? এই পোড়া শরীর নিয়ে দৌড়ে গেলাম স্বামীকে খুঁজতে। গিয়ে দেখি একটা মানুষ জীবিত নেই, সবাইকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ওই শয়তান নায়েব আর ওই নর্তকীটা। বুকে প্রতিশোধের আগুন নিয়ে ধাওয়া করলাম তাদের। তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম। গায়ের মানুষ জমিদারের জানাজা পড়ল, জমিদারের বাড়ির সবাইকে কবর দিল, কিন্তু আমার জানাজায় কেউ পড়েনি, আমাকে কেউ কবর দেয়নি। তখন সলিমুদ্দিন বলল, আমি আপনাকে কবর দিব, আমি আপনার জানাজা পড়ব। ফয়জুন্নেসা বলল, ঠিক আছে, তবে তোকে ভালো মানুষ মনে হচ্ছে, তো খবরদার আমার বাগানে যেন কেউ না ঢোকে। তারপর সলিমুদ্দিন ফয়জুন্নেসার ছাই ঢাকা অবশিষ্ট অংশ জানাজা পড়ালেন, কবর দিলেন। কবর দেওয়া শেষে বাগান থেকে বের হয়ে বাগানে প্রবেশ নিষেধ, ব্যক্তিগত সম্পত্তি লেখা একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলেন। আর গাঁয়ের সবাইকে জানিয়ে দিলেন, এটা জমিদারের বউ বেগম ফয়জুন্নেসার বাগান। গাঁয়ের মানুষ হাফেজ সলিমুদ্দিনকে খুব সম্মান করতেন, তাই কেউই ঢুকেনি সেখানে। এইভাবে 100 বছর কেটে গেল। 100 বছর পর আমরাই 4 জন ঢুকলাম। আমরা আসলে ওই সাইনবোর্ডটা খেয়াল করিনি। বুনো লতা পাতায় ঢেকে গিয়েছিল, আর সবাই ভয় পায় দেখে সেই বাগান থেকে দূরত্ব বজায় রেখেছিল। আমরা ছোটরা জানতাম না দেখেই ঢুকেছিলাম। এরপর মামারা বেড়া আর বড় করে সাইনবোর্ড দিয়ে সেখানে সবার প্রবেশ নিষেধ লিখে রেখেছেন। সুন্দর করে বড় একটা সাইনবোর্ডে, সাবধান, বেগম ফয়জুন্নেসার ব্যক্তিগত সম্পত্তি, প্রবেশ নিষেধ।